আমরা শুরু করতে পারি। আজকে আমাদের তামাদিনের আ কত নম্বর ক্লাস আমাদের আজকে? ৪র্থ ক্লাস, তাই না? আমাদের ৩ টা ক্লাস হয়েছে এখন ক্লাস, পর্যন্ত আমাদের। ফোর্থ আজকে আমাদের ক্লাস। ৪র্থ ক্লাস। জি, 4th ক্লাস। ওকে। তো ১ম তফসিল। আমাদের যে তফসিল আছে, আ সর্বমোট তফসিল ছিল কয়টি? আমাদের তামাদিনে সর্বমোট তফসিল ছিল হচ্ছে ৩ টি। বর্তমানে বলবৎ আছে কয়টি তফসিল? বর্তমানে বলবৎ আছে হচ্ছে ১ টি। সেই যে ১ম তফসিল, সেই ১ম তফসিলকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? ১ম তফসিলকে ৩ টি ভাগে ভাগ করা হয়েছে। ১ম ভাগে কি আছে? মামলা। মামলা কত থেকে কত অনুচ্ছেদ? ১ থেকে ১৪৯ অনুচ্ছেদ। তারপরে আছে কি? আপিল। আপিল কত অনুচ্ছেদ? ১৫০ থেকে ১৫৭ অনুচ্ছেদ। তারপরে হলো দরখাস্ত। দরখাস্ত আছে কোথায়? ১৫৮ থেকে ১৮৩ অনুচ্ছেদে। তো মামলা, আপিল, দরখাস্ত। তাহলে মামলা আছে কোথায়? আমাদের তামাদিনের যেই ১ম তফসিল আছে, সে ১ম তফসিলে সর্বমোট কতগুলো অনুচ্ছেদ আছে? ১ম তফসিলে সর্বমোট ১৮৩ টি অনুচ্ছেদ আছে। তাহলে এই ১৮৩ টি অনুচ্ছেদকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? ১৮৩ টি অনুচ্ছেদকে ৩ টি ভাগে ভাগ করা হয়েছে। কি, কি? মামলা, আপিল এবং দরখাস্ত। তাহলে মামলা কত থেকে কত অনুচ্ছেদ? ১ থেকে ১৪৯ অনুচ্ছেদ। আপিল কত থেকে কত অনুচ্ছেদ? আপিল হলো ১৫০ থেকে ১৫৭ অনুচ্ছেদ। দরখাস্ত কত থেকে কত অনুচ্ছেদ? দরখাস্ত হলো ১৫৮ থেকে ১৮৩ অনুচ্ছেদ। এই হলো ৩ টা পার্ট মামলা, আপিল, দরখাস্তের। আমরা চলে যাব হচ্ছে অনুচ্ছেদ ২, ক্ষতিপূরণের মামলা। আমরা ক্ষতিপূরণের মামলার বিষয়ে কোথায় পড়েছি? আমরা লাস্ট ক্লাসেই পড়েছি ২৪ ধারায়। তাহলে যে কাজ তাৎক্ষণিক ক্ষতির কোনো কারণ হয় না। কিন্তু ফলস্বরূপ কি হয়? পরবর্তীতে ক্ষতিত হয়। তাহলে এই ক্ষেত্রে ক্ষতিপূরণের মামলা করার তামাদির মেয়াদ গণনা কখন থেকে শুরু হবে? আমাদের ২৪ ধারায় বলা আছে, যেদিন থেকে প্রকৃত ক্ষতি সাধিত হয়, সেদিন থেকে কি হবে? যেদিন থেকে প্রকৃত ক্ষতি সাধিত হবে, সেদিন থেকে শুরু হবে। তাহলে এই যে ক্ষতিপূরণের মামলা, এই ক্ষতিপূরণের মামলা আপনাকে কত দিনের মধ্যে করতে হবে? সেটা বলা আছে কোথায়? সেটা বলা আছে হচ্ছে অনুচ্ছেদ ২ এ। অনুচ্ছেদ ২ এ কি বলা আছে? ক্ষতিপূরণের মামলা। তাহলে ক্ষতিপূরণের মামলা করার তামাদির মেয়াদ কতদিন? ক্ষতিপূরণের মামলা করার তামাদির মেয়াদ হলো ৯০ দিন। কোথায় বলা আছে? অনুচ্ছেদ ২ এ বলা আছে। ৯০ দিন মানে হলো ৩ মাস। এমসিকিউ পরীক্ষায় যে ৯০ দিনই আসবে বিষয়টা এরকম না। এখানে কিন্তু এমসিকিউ পরীক্ষায় অপশনে থাকতে পারে যে ৩ মাস। এই শব্দটাও কিন্তু থাকতে পারে। অনুচ্ছেদ ৩ এ আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারার মামলা। অসংখ্যবার বলেছি আপনাদের ক্লাসের মধ্যে দেওয়ানি কার্যবিধির ফ্রি ক্লাসেও বলেছিলাম। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় কি আছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৯ ধারায় আছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। অর্থাৎ শুধুমাত্র কিসের মামলা? স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা। তাহলে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা আপনি কতদিনের মধ্যে করতে হবে? আর্টিকেল 3 তে বলা আছে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে। যেদিন থেকে বেদখল হবেন, সেদিন থেকে কত দিনের মধ্যে? দিন থেকে ৬ মাসের মধ্যে করতে হবে। অনুচ্ছেদ ১০ আমরা পড়েছি অগ্রক্রয়ের মামলা। তাহলে অগ্রক্রয়ের মামলা, অগ্রক্রয় সম্পর্কে আমরা কোথায় পড়েছি? ৮ ধারায় পড়েছি। ৮ ধারার কোথায় পড়েছি? ৮ ধারার যে বিশেষ ব্যতিক্রম আছে, সেই বিশেষ ব্যতিক্রমে পড়েছি। বিশেষ ব্যতিক্রমে এখানে ২ টা পার্ট। ১ম পার্টে পড়েছি অগ্রক্রয়ের মামলার ক্ষেত্রে যে তামাদির মেয়াদ ১ বছর। সেই ১ বছরের মধ্যে আপনাকে মামলা করতে হবে। এক্ষেত্রে লিগ্যাল ডিসএবিলিটিস এর যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ড কি হবে না? প্রযোজ্য হবে না। তাহলে অগ্রক্রয়ের মামলার তামাদির মেয়াদ কত বছর? অগ্রক্রয়ের মামলার তামাদির মেয়াদ হলো ১ বছর। অনুচ্ছেদ ১১ তে বলা আছে আ অনুচ্ছেদ ১১ লাগবে না। আ তারপরে অনুচ্ছেদ ১৯ ও লাগবে না। অনুচ্ছেদ ২৩ লাগবে না। অনুচ্ছেদ ২৪ এবং ২৫ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। আপনারা পড়তে পারেন যেহেতু পিডিএফ এ আছে যেগুলো দিয়েছি ১১, ১৯, ২৩ এই ৩ টা পড়তে পারেন। ২৪, ২৫ ইম্পোর্টেন্ট। তাহলে ২৪, ২৫ এ কি বলা আছে? মানহানি লায়াবেল, মানহানি স্ল্যান্ডার। তাহলে মানহানি সাধারণত কত প্রকার? মানহানি সাধারণত হলো ২ প্রকার। একটা হলো কি আপনার লায়াবেল, আরেকটা হলো কি? আরেকটা হলো স্ল্যান্ডার। তাহলে লায়াবেল কি? লায়াবেল হলো আ দলিলের মাধ্যমে মানহানি। লায়াবেল মানে কি? লায়াবেল মানে হলো আপনার দলিলের মাধ্যমে মানহানি। দলিলের মাধ্যমে মানহানি কিভাবে করা যায়? ধরেন একজন ব্যক্তি সরকারি চাকরিজীবী বা একজন ব্যক্তি অনেক ভালো পজিশনে আছে। এখন আমরা কি করলাম? তার ওয়ালে বা তার বাড়ির সামনে যে দেয়াল আছে, সেই দেয়ালে একটা ব্যঙ্গচিত্র আঁকলাম। সেই ব্যঙ্গচিত্রতে আমরা এমনভাবে হচ্ছে ব্যঙ্গচিত্র আঁকলাম যাতে দেখানো হলো ওই ব্যক্তির জিহ্বাটা অনেক বড়। এবং এটাতে দেখানো হলো
ওই ব্যক্তির ভুঁড়িটা অনেক বড় অর্থাৎ পেট বড়। এবং দেখানো হলো ওই ব্যক্তির হাতে একটা ব্রিফকেস আছে। সেই ব্রিফকেসের মধ্যে অনেক টাকা এবং জিহ্বা দিয়ে লালা বেরিয়ে পড়তেছে। তাহলে এই যে আপনার চিত্রকর্ম অঙ্কন করা হলো, এটা কিসের মাধ্যমে মানহানি হলো? এটা হলো লাইবেল বা দলিলের মাধ্যমে মানহানি হলো। দলিল কাকে বলে? এই পৃথিবীতে যা কিছু মুদ্রিত, চিত্রিত, অঙ্কিত তাই তো দলিল। যেহেতু এটা অঙ্কিত হয়ে গেছে, তাহলে এটা কি? এটা হলো একটা দলিল। তাহলে মানহানি, এই যে লাইবেল বা দলিলের মাধ্যমে মানহানি, এই মামলা করার তামাদির মেয়াদ কতদিন? এই মামলা করার তামাদির মেয়াদ হলো ১ বৎসর। অনুচ্ছেদ ২৫ এ বলা আছে মানহানি স্ল্যান্ডার। তাহলে মানহানি স্ল্যান্ডার মানে হলো মৌখিকভাবে মানহানি। একজন ব্যক্তি খুবই ভালো মানুষ, খুবই ভদ্র মানুষ। কিন্তু তার সম্পর্কে আমরা কি করলাম? উল্টাপাল্টা অভিযোগ দিলাম, নালিশ দিলাম। অথচ উনি ভালো মানুষ। তাহলে কিসের মাধ্যমে মানহানি করা হলো? মৌখিকভাবে মানহানি করা হলো। তাহলে মৌখিকভাবে যদি মানহানি করা হয় সেক্ষেত্রে মামলা করার তামাদির মেয়াদ কত বৎসর? মামলা করার তামাদির মেয়াদ হলো ১ বৎসর। ২ টার ক্ষেত্রেই আ মান মানহানি লায়বেল এর ক্ষেত্রেও আপনি দলিলের মাধ্যমে যে মানহানি হয়, আপনারা একটু খাতায় লিখে রাখেন যে লায়বেল মানে হলো দলিল। দলিলের মাধ্যমে যদি কেউ মানহানি করে, তাহলে সেই ক্ষেত্রে কিসের মামলা করা যাবে? ক্ষতিপূরণের মামলা করা যাবে। সেই ক্ষতিপূরণের মামলার তামাদির মেয়াদ কতদিন? তামাদির মেয়াদ হলো ১ বৎসর। মানহানি যদি মৌখিকভাবে করা হয় সেক্ষেত্রেও ক্ষতিপূরণের মামলা করা যাবে। সেই ক্ষতিপূরণের মামলার তামাদির মেয়াদ কত বছর? তামাদির মেয়াদ হলো ১ বছর। একজন ব্যক্তি খুবই ভালো মানুষ, খুবই মানসম্মত ব্যক্তি, খুবই ভদ্র। কিন্তু তার সম্পর্কে আমরা কুৎসা রটনা করলাম মৌখিকভাবে। তাহলে এটা কিসের মাধ্যমে মানহানি হলো? মানহানি স্ল্যান্ডার হলো। আমাদের একজন আছেন বন্ধু, উনি থাকেন রাজশাহীতে। এখন রাজশাহীতে হিমসাগর আম বা হচ্ছে আমরুপালী আমের সিজন। আমাদের আম পছন্দ না এরকম মানুষের সংখ্যা খুবই কম আছে। কিন্তু একটা কারণে অপছন্দ, সেটা হলো খেতে, খেতে হয়। হাতে আঠা লাগে। কাঁঠালের ক্ষেত্রেও সেম। কাঁঠাল খাইতে ভালো লাগে। কিন্তু এগুলো হচ্ছে ধরে চিড়ে খেতে হচ্ছে সমস্যা হয়। তো যাই হোক, এখন আমাদের বন্ধু কোথায় থাকে? আমাদের বন্ধু থাকে রাজশাহী। আমের সিজন আমরুপালি। এখন আমাদের বন্ধু আমাদেরকে কি পাঠাবে? আমরুপালি পাঠাবে। ভালো কথা, আমাদের বন্ধু আমাদেরকে আমরুপালি পাঠাবে। তো আমাদের বন্ধু আমাদেরকে কি করলো? ১০ ক্যারেট আমরুপালি পাঠালো। এখন আমরুপালির সিজন। কিসের মাধ্যমে পাঠালো? ধরেন হচ্ছে XYZ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠালো। এখন কুরিয়ার সার্ভিস আমাদেরকে আম ডেলিভারি দেওয়ার কথা ছিল হচ্ছে কত তারিখ? আম ডেলিভারি দেওয়ার কথা ছিল আপনার আ আজকে হলো কত তারিখ? আজকে হলো ১৫ তারিখ। ডেলিভারি দেওয়ার কথা ছিল ১৭ তারিখ। তাহলে ১৫ তারিখে ডেলিভারি দেওয়ার কথা ছিল, কিন্তু কি হলো? ১৭ তারিখে চলে গেল। আ ১৫ তারিখে মাল ঐখান থেকে বুকিং হয়েছে। আমাদের এখানে ডেলিভারি দিবে হচ্ছে ১৭ তারিখ। একদম ট্রু সেন্স এ। কিন্তু আমাদের এখানে ডেলিভারি হয়েছে কত তারিখ? আমাদের এখানে ডেলিভারি হয়েছে ২৭ তারিখ। অর্থাৎ ১০ দিন পর। এখন আমাদের এই যে বন্ধু, উনি রাজশাহী থাকেন। উনি হচ্ছে আজকে ১৫/৯/২০২৫ উনি আমাদেরকে আম বুকিং করেছেন। আমাদের এখানে আসার কথা হচ্ছে ১৭/৯/২০২৫, কিন্তু সেটা ১৭/৯/২০২৫ এ না এসে আসলো কত তারিখ? ২৭/৯/২০২৫। তাহলে এই যে ১০-১২ দিন পরে যে আমটা আসলো, আমরুপালি আম, সেই ১০ ক্যারেট আম, সেই আম কিন্তু এখন আর আম নেই। সেই আম পচে এখন কি হয়ে গেছে? একেবারে ক্ষীর হয়ে গেছে। তাহলে এরকম পরিস্থিতিতে আমরা কি করতে পারবো? সেই বাহক, এখানে বাহক বলতে কাকে বোঝানো হয়েছে? বাহক বলতে কুরিয়ার সার্ভিসকে বোঝানো হয়েছে। তাহলে সেই বাহকের বিরুদ্ধে কিসের মামলা করা যাবে? সেই বাহকের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করা যাবে। সেই ক্ষতিপূরণের মামলার তামাদির মেয়াদ কত বছর? তামাদির মেয়াদ হলো ১ বছর। অনুচ্ছেদ ৩১ এ বলা আছে মাল অর্পণ না করা বা বিলম্বে অর্পণের জন্য ক্ষতিপূরণের মামলা। এখন অনুচ্ছেদ ৩০ এ হলো কুরিয়ার সার্ভিস এই ১০ ক্যারেট আম হারায় ফেলছে। বন্ধু এত শখ করে আমাদেরকে আম্রপালি আম পাঠাইছে, কিন্তু কুরিয়ার সার্ভিস হারায় ফেলছে, নাই। তাহলে এই ক্ষেত্রে আমি কুরিয়ার সার্ভিসের বিরুদ্ধে কিসের মামলা করতে পারবো? অনুচ্ছেদ ৩০ এ বলা আছে ক্ষতিপূরণের মামলা করতে পারবো, সেই মামলার তামাদির মেয়াদ হলো ১ বছর। অনুচ্ছেদ ৩১ এ বলা আছে মাল অর্পণ না করা বা বিলম্বে অর্পণের জন্য। আমাদের মাল দেওয়ার কথা ছিল হচ্ছে ১৭ তারিখ, কিন্তু বিলম্বে অর্পণ করেছে ২৭ তারিখ। ১০ দিন লেট হয়েছে, আমাদের কাঁচা মাল সব নষ্ট হয়ে গিয়েছে। তাহলে এই ক্ষেত্রে মামলা করা যাবে। মামলা করার তামাদির মেয়াদ কত বছর? তামাদির মেয়াদ হলো ১ বছর। তারপর হলো অনুচ্ছেদ ৩৯ স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশের জন্য ক্ষতিপূরণের মামলা। তাহলে স্থাবর সম্পত্তিতে অনধিকার প্রবেশের জন্য ক্ষতিপূরণের মামলা করা যাবে। সেই ক্ষতিপূরণের মামলার তামাদির মেয়াদ কত বছর? সেই ক্ষতিপূরণের মামলার তামাদির মেয়াদ হলো
3 বছর। স্থাবর সম্পত্তি আপনার, সেই স্থাবর সম্পত্তিতে কেউ যদি অপরাধ সংগঠনের উদ্দেশ্যে অনধিকার প্রবেশ করে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিসের মামলা করতে পারবেন? আপনি ক্ষতিপূরণের মামলা করতে পারবেন। সেই ক্ষতিপূরণের মামলার তামাদির মেয়াদ কত বছর? তামাদির মেয়াদ হলো 3 বছর। অনুচ্ছেদ 42-এ বলা আছে অন্যায়ভাবে নিষেধাজ্ঞা লাভের ফলে ক্ষতির জন্য ক্ষতিপূরণের মামলা। তাহলে আদালতকে ভুল বুঝিয়ে যদি কেউ নিষেধাজ্ঞা লাভ করে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিসের মামলা করতে পারবেন? ক্ষতিপূরণের মামলা করতে পারবেন। সেই ক্ষতিপূরণের মামলার তামাদির মেয়াদ কত বছর? তামাদির মেয়াদ হলো 3 বছর। অনুচ্ছেদ 40-এ বলা আছে গ্রন্থ সত্য বা বিশেষ অধিকার। আপনি একটা বই লিখেছেন, সেটা যদি কেউ কপি করে, তাহলে সেক্ষেত্রে আপনি ক্ষতিপূরণের মামলা করতে পারবেন। সেই ক্ষতিপূরণের মামলা করার তামাদির মেয়াদ হলো 3 বছর। অনুচ্ছেদ 50, এটা আমরা পড়েছি, কোথায় পড়েছি? আমরা হচ্ছে ধারা 6-এ পড়েছি। কি পড়েছি? নাবালক থাকালে নৌকার ভাড়া আদায়ের মামলা করার অধিকার প্রাপ্ত হয়। তাহলে এই যে নৌকার ভাড়া, গৃহের ভাড়া, আসবাবপত্রের ভাড়া, ভাড়া আদায়ের মামলা করার তামাদির মেয়াদ কত বছর? ভাড়া আদায়ের মামলা করার তামাদির মেয়াদ হলো 3 বছর। তো কোথায় বলা আছে? অনুচ্ছেদ 50-এ বলা আছে যে জীবজন্তু, যানবাহন, নৌকা বা গৃহের আসবাবপত্রের ভাড়া আদায়ের মামলা। তাহলে নাবালক থাকালে নৌকার ভাড়া আদায়ের মামলা করার অধিকার প্রাপ্ত হয়। ইহার 6 বৎসর পর বা 4 বৎসর পর সে সাবালক হয়। তাহলে 4 বৎসর পর বা 6 বৎসর পর যখনই সে সাবালক হোক না কেন, সাবালক হওয়ার পর থেকে সে কি করতে পারবে? হুম, সাবালক হওয়ার পর থেকে সে 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবে। তাহলে এই যে আমাদের আহ নৌকার ভাড়া আদায়ের মামলা, গৃহের ভাড়া আদায়ের মামলা, আসবাবপত্রের ভাড়া আদায়ের মামলা, এই ভাড়া আদায়ের মামলা করার তামাদির মেয়াদ কত বছর? ভাড়া আদায়ের মামলা করার তামাদির মেয়াদ হলো 3 বছর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, প্রোডাক্টের ক্ষেত্রে 52 এবং 53, কখন মূল্য পরিশোধিত হবে তা যদি নির্ধারিত না থাকে। হ্যান্ড রেজ করেছেন একজন। জি, জুয়েল ভাই, জিয়ারত ভাই, বলেন বলেন। আনমিউট হয়েছে। স্যার ওই জীবজন্তু যানবাহন বা নৌকায় আমরা যে ছয় ছয় ধারায় পড়ছিলাম স্যার, গৃহের আসবাবপত্রের ভাড়া আদায়ের মামলা গণনা শুরু হয় যখন ভাড়া পরিশোধযোগ্য হয়। মানে তাহলে কি স্যার এটা, মানে আমি এই গণনা শুরুটা স্যার একটু যদি বুঝাই দিতেন স্যার। আচ্ছা, বোঝাই হলো সেখানে নাবালক থেকে সাবালক হওয়ার পর থেকে তামাদির মেয়াদ গণনা শুরু হবে। বুঝতে পেরেছেন? নাবালক আচ্ছা স্যার, থেকে এখানে 3 বছর। আসবাবপত্র যে স্যার ওইটা স্যার, হুম। এখানে স্যার আসবাবপত্র ভাড়া আদায়ের মামলা গণনা শুরু হয় মানে আমারটা এটা স্যার, ভাড়া যখন দিতেছে না, সে 1 মাস দিল না 2 মাস দিল না, এভাবে যখন 4-5 মাস না দিল, তখন কি স্যার আমি মামলাটা যেদিন করতে থেকে পারবো? কজ অফ এটা অ্যাকশন অ্যারাইজ হবে। হ্যাঁ, যেদিন থেকে মামলা করার আপনার হচ্ছে কজ অফ অ্যাকশন অ্যারাইজ হবে, কারণ উদ্ভব হবে, সেদিন থেকে আপনার হচ্ছে 3 বছর। যেদিন আপনাকে ভাড়া দিতে না করবে, যে আমি ভাড়া টাড়া দিতে পারবো না, আপনি ভাড়া পাবেন না। এই যে দেখেন 52-53 বলা আছে কখন মূল্য পরিশোধিত হবে তা যদি নির্ধারিত না থাকে, তাহলে সেই ক্ষেত্রে বিক্রিত পণ্যের মূল্য আদায় বাবদ মোকদ্দমার তামাদির মেয়াদের কত বছর? তামাদির মেয়াদ হলো 3 বছর। যে কখন মূল্য পরিশোধিত হবে তা যদি নির্ধারিত না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তামাদির মেয়াদ গণনা কখন থেকে শুরু হবে? যেদিন থেকে পণ্য বিক্রয় করা হয়েছে সেদিন থেকে। আর যদি নির্ধারিত থাকে, তাহলে যেদিন নির্ধারিত সময় উত্তীর্ণ হবে সেদিন থেকে কত বছরের মধ্যে? সেদিন থেকে হলো 3 বছরের মধ্যে। 57-এ বলা আছে টাকা আদায়ের মূল্য। অর্থের মাধ্যমে পরিশোধযোগ্য কাজের টাকা, কর্জের টাকা আদায়ের মামলা। তাহলে কাজের টাকা, কর্জের টাকা আদায়ের মামলা করার তামাদির মেয়াদ কত বছর? তামাদির মেয়াদ হলো 3 বছর। 58-এ বলা আছে চেকের মাধ্যমে কর্জের টাকা আদায়ের মামলা। তাহলে চেকের মাধ্যমে কর্জের টাকা আদায়ের মামলা করার তামাদির মেয়াদ কত বছর? চেকের মাধ্যমে কর্জের টাকা আদায়ের মামলা করার তামাদির মেয়াদ হলো 3 বছর। যে আর্টিকেল গুলো বলতেছি, যারা এখনো দাগানো শুরু করেননি, হ্যাঁ, যারা দাগিয়েছেন, আপনারা গ্রুপে শেয়ার করে দিবেন, বা লিখেছেন আর্টিকেল গুলো আপনারা একটু গ্রুপে শেয়ার করে দেবেন। অনুচ্ছেদ 91 বলা আছে দলিল রদ, দলিল বাতিল। তাহলে দলিল রদ, দলিল বাতিল কোথায় আছে আমাদের তামাদিনের? তামাদিয়ানের দুঃখিত, সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোথায় আছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের 39 ধারায় আছে। 39 ধারায় কি আছে? 39 ধারায় আছে হচ্ছে ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্ট বা দলিল বাতিল। তাহলে দলিল বাতিলের মামলা করার আমাদের মেয়াদ কত বছর? দলিল বাতিলের মামলা করার এই 91 অনুচ্ছেদে বলা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে 39 ধারার মামলা,
দলিল বাতিলের মামলা, সেই দলিল বাতিলের মামলা করার তামাদির মেয়াদ হলো ৩ বছর। অনুচ্ছেদ ৯২ বলা আছে নিবন্ধনকৃত কোনো দলিলকে জাল ঘোষণার মামলা। তাহলে নিবন্ধনকৃত কোনো দলিলকে জাল ঘোষণার মামলা করার তামাদির মেয়াদ কত বছর? তামাদির মেয়াদ হলো ৩ বছর। তারপরে হচ্ছে ১০৩ এবং ১০৪ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এগুলো স্লট করে অনেকগুলো আর্টিকেল আছে যেগুলো খুবই ইম্পোর্টেন্ট আপনাদের পরীক্ষার জন্য। যেমন একটু আগেই পড়লাম কি? আপনার হচ্ছে ২৪ এবং ২৫ মানহানি। তারপরে বললাম হচ্ছে ৩০ এবং ৩১ এগুলো কিন্তু একেকটা স্লট। হ্যাঁ? ২৪, ২৫, ৩০, ৩১ তারপরে হচ্ছে আপনাদের আ এই যে এখানে আ কখনমূলক ৫২ এবং ৫৩, তারপর হচ্ছে ৫৭, ৫৮, আ তারপরে হচ্ছে আপনার ১০৩, ১০৪, ৯১ অনুচ্ছেদ এবং ৯২ অনুচ্ছেদ অনেক ইম্পোর্টেন্ট। ১০৩, ১০৪ পরীক্ষায় আসে যে তলবি মোহরানা। তলবি মোহরানা মানে হলো আপনারা খাতায় লিখে রাখেন যে অবিলম্বে পরিশোধযোগ্য মোহরানা। অনেকে বোঝেন না, জিজ্ঞাসা করেন যে তলবি মোহরানা কি? তলবি মোহরানা হলো কি? অবিলম্বে পরিশোধযোগ্য মোহরানা। অবিলম্বে পরিশোধযোগ্য মোহরানার মামলা করার তামাদির মেয়াদ কত বছর? অবিলম্বে পরিশোধযোগ্য মোহরানার মামলা করার তামাদির মেয়াদ হলো ৩ বছর। আর ১০৪ অনুচ্ছেদে বলা আছে বিলম্বে আদায়যোগ্য মোহরানা। তাহলে বিলম্বে আদায়যোগ্য মোহরানার মামলা করার তামাদির মেয়াদ কত বছর? তামাদির মেয়াদ হলো ৩ বছর। অনুচ্ছেদ ১০৯ এ বলা আছে স্থাবর সম্পত্তি হতে মিন প্রফিট আদায়ের মামলা। আপনারা নিশ্চয়ই জানেন মিন প্রফিট মানে কি? মিন প্রফিট মানে হলো আপনার আ বেআইনিভাবে যদি কেউ কোনো স্থাবর সম্পত্তিতে ভোগ দখলে থাকে, তাহলে ওই জবরদখলকারী ওই সম্পত্তি থেকে সাধারণ বুদ্ধিমত্তায় যে মুনাফা অর্জন করে তাকে বলা হয় কি? তাকে বলা হয় মিন প্রফিট। তাহলে মিন প্রফিট আদায়ের মামলা করার তামাদির মেয়াদ কত বছর? তামাদির মেয়াদ হলো ৩ বছর। স্থাবর সম্পত্তি হতে মিন প্রফিট আদায়ের মামলা করার তামাদির মেয়াদ কত বছর? তামাদির মেয়াদ ৩ বছর। ১১৩ তে বলা আছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্পর্কিত বিধান কোথায় বলা আছে আমাদের? আপনারা কি লেখেন পার্শ্ববর্তীতে যে আর্টিকেল গুলোর সাথে যে সেকশন গুলোর কথা বলি? যদি লিখে না থাকেন অবশ্যই লিখবেন। ১১৩ অনুচ্ছেদে বলা আছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা। তাহলে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন কোথায় আছে? চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন আছে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায়? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারায়। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ১২ ধারায় কি আছে? ১২ ধারায় আছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। তাহলে সেই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করার তামাদির মেয়াদ কত বছর? চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করার তামাদির মেয়াদ হলো ১ বছর। তাহলে ওই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে ১২ ধারার মামলা অর্থাৎ চুক্তি বলবতের মামলা, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা। সেই মামলার তামাদির মেয়াদ সম্পর্কে বলা আছে ১১৩ অনুচ্ছেদে তামাদির মেয়াদ হলো ১ বছর। এগুলো আগে ৩ বছর ছিল। এখন সেগুলো সংশোধন করে ১/৭/২০০৫ থেকে ১ বছর করা হয়েছে। ১১৪ অনুচ্ছেদে বলা আছে চুক্তি প্রত্যাহারকরণের মামলা। তাহলে চুক্তি প্রত্যাহার ১১৩ তে হলো আপনার চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন। আর ১১৪ তে হলো চুক্তি প্রত্যাহার বা রেসিশন অফ কন্ট্রাক্ট। তাহলে রেসিশন অফ কন্ট্রাক্ট কোথায় আছে আমাদের? রেসিশন অফ কন্ট্রাক্ট আছে রেসিশন অফ কন্ট্রাক্ট। রেসিশন অফ কন্ট্রাক্ট আছে হচ্ছে আপনাদের আ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৩৫ ধারায়। বিচারপূর্বক চুক্তিরোধ। তাহলে বিচারপূর্বক চুক্তিরোধের মামলা করার তামাদির মেয়াদ কত বছর? বিচারপূর্বক চুক্তিরোধের মামলা করার তামাদির মেয়াদ হলো ১ বছর। ১১৫ অনুচ্ছেদে বলা আছে অলিখিত অরেজিস্ট্রিকৃত চুক্তি ভঙ্গের মামলা। তাহলে অলিখিত অরেজিস্ট্রিকৃত চুক্তি ভঙ্গের মামলা করার তামাদির মেয়াদ কত বছর? অলিখিত অরেজিস্ট্রিকৃত চুক্তি ভঙ্গের মামলা করার তামাদির মেয়াদ হলো ৩ বছর। এটা না পড়লেও চলবে। আ এখান থেকে হচ্ছে ১১৩ অনুচ্ছেদ এবং ১১৪ অনুচ্ছেদ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। ১১৩ এবং ১১৪ হিউজ ইম্পোর্টেন্ট। তারপরে ১২০ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। যে সকল মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ সম্পর্কে। তাহলে আমাদের মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ কত থেকে কত অনুচ্ছেদ আছে? মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ আছে হচ্ছে ১ থেকে ১৪৯ অনুচ্ছেদ পর্যন্ত। তারপরে আ আপিল দায়েরের তামাদির মেয়াদ কোথায় আছে? আপিল দায়েরের তামাদির মেয়াদ আছে হচ্ছে আ
50 থেকে 157 অনুচ্ছেদ পর্যন্ত। আর দরখাস্ত দায়েরের তামাদির মেয়াদ কোথায় আছে? এটা কিন্তু আমরা শুরুতেই পড়েছি। দরখাস্ত দায়েরের তামাদির মেয়াদ আছে হচ্ছে 158 থেকে 183 অনুচ্ছেদ পর্যন্ত। তাহলে আমাদের এই যে 1 থেকে 149 অনুচ্ছেদ পর্যন্ত যে মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ বলে দেয়া আছে। এখন যে সকল মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ সম্পর্কে অত্র তামাদিনে বলে দেয়া নাই, যে সকল মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ সম্পর্কে আমাদের তামাদি আইনে কি নাই? তামাদি আইনে বলা নাই। সেই ক্ষেত্রে কি হবে? যে সকল মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ সম্পর্কে আমাদের অত্র তামাদি আইনে কোনো বিধান নাই। অর্থাৎ আমাদের এই যে তামাদি আইন, তামাদি আইনের যে 1 থেকে 149 অনুচ্ছেদ, এখানে কোনো বিধান নাই। তাহলে সেই ক্ষেত্রে তামাদির মেয়াদ কত বছর হবে? সেই ক্ষেত্রে তামাদির মেয়াদ হলো 6 বছর। আমাদের 120 অনুচ্ছেদে কি বলা আছে? যে সকল মোকদ্দমার তামাদির মেয়াদ সম্পর্কে অত্র তামাদি আইনে কোনো বিধান নাই, সেই সকল মোকদ্দমার তামাদির মেয়াদ কত বছর? তামাদির মেয়াদ হলো 6 বছর। আর আমাদের যে সকল আ দরখাস্ত দায়েরের তামাদির মেয়াদ সম্পর্কে অত্র তামাদি আইনে কোনো বিধান নাই, সেই সকল দরখাস্তের তামাদির মেয়াদ কত বছর? কোথায় বলা আছে? 181 অনুচ্ছেদে বলা আছে, রিভিশনের দরখাস্ত, অন্যান্য দরখাস্ত, যে দরখাস্ত সম্পর্কে অত্র তামাদি আইনে কোনো বিধান নাই, সেই সকল দরখাস্তের তামাদির মেয়াদ কত বছর? সেই সকল দরখাস্তের তামাদির মেয়াদ হলো 3 বছর। ওকে, তাহলে আমাদের 120 অনুচ্ছেদে কি পেলাম? 120 অনুচ্ছেদে পাইলাম হচ্ছে যে সকল মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ সম্পর্কে অত্র তামাদি আইনে বিধান নাই, সেই সকল মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ 6 বছর। আর আমরা 181 অনুচ্ছেদে পাইলাম, 181 তে পাইলাম হচ্ছে যেই সকল দরখাস্ত দায়েরের তামাদির মেয়াদ সম্পর্কে অত্র তামাদি আইনে কোনো বিধান নাই, সেই সকল দরখাস্ত দায়েরের তামাদির মেয়াদ কত বছর? দরখাস্ত দায়েরের তামাদির মেয়াদ হলো আপনার 3 বছর। 123 অনুচ্ছেদে বলা আছে মিরাসের মামলা। মিরাসের মামলা কি? মিরাসের মামলা হলো মৃতের সম্পত্তির বন্টনের মামলা। আমরা এটা কোথায় পড়েছি? একজন হ্যান্ড রেজ করেছেন। কে হ্যান্ড রেজ করেছেন? জিয়ারত ভাই, কোশ্চেন গুলো নিচ্ছি, হ্যাঁ? এই টপিকটা শেষ করে নিই। ওকে। ওকে, আমরা 8 ধারায় পড়েছি। 8 ধারায় কি পড়েছি? মিরাসের মামলা। 8 ধারার, না, না, রেগুলার কপি। 8 ধারায় পড়েছি আপনার বিশেষ ব্যতিক্রম। তাহলে সেই বিশেষ ব্যতিক্রমের যেই 8 ধারা আছে, 8 ধারায় আমরা উদাহরণ পড়েছি। উদাহরণে কি পড়েছি? উদাহরণে পড়েছি যে নাবালক থাকলে মিরাস আদায়ের মামলা করার অধিকার প্রাপ্ত হয়। ইহার 12 বৎসর পর বা 11 বৎসর পর, আমাদের উদাহরণে দেয়া আছে 11 বৎসর পর সে নাবালক থেকে সাবালক হয়। তাহলে এই ক্ষেত্রে তার মামলা করার জন্য তামাদির মেয়াদ আর কত বছর অবশিষ্ট আছে? আমরা বলেছি 1 বছর অবশিষ্ট আছে। কিন্তু সে এই 8 ধারার বিশেষ ব্যতিক্রমের কারণে সে অতিরিক্ত হিসাবে কি পাবে? অতিরিক্ত হিসাবে অবশিষ্ট আছে 1 বছর, অতিরিক্ত হিসাবে পাবে হচ্ছে আরো কত বছর? অতিরিক্ত পাবে হচ্ছে আরো 2 বছর। তাহলে ওই যে মিরাসের মামলা আমরা করেছি, মিরাসের মামলার তামাদির মেয়াদ 12 বছর। এটা কোথায় বলা আছে? এটা বলা আছে হচ্ছে 123 অনুচ্ছেদে। তাহলে 123 অনুচ্ছেদে কি বলা আছে? মিরাসের মামলা বা মৃতের সম্পত্তির বন্টনের মামলা বা মৃতের উইলখিত সম্পত্তির বন্টনের মামলা। তাহলে মিরাসের মামলা কি? মৃতের সম্পত্তির বন্টনের মামলা, মৃতের উইলখিত সম্পত্তির বন্টনের মামলাকে বলা হয় মিরাসের মামলা। সেই মিরাসের মামলার তামাদির মেয়াদ কত বছর? তামাদির মেয়াদ হলো 12 বছর। 124 অনুচ্ছেদে কি বলা আছে? বংশগত পদ দখলের মামলা। তাহলে বংশগত পদ দখলের মামলার তামাদির মেয়াদ কত বছর? বংশগত পদ দখলের মামলার তামাদির মেয়াদ হলো আপনার 12 বছর। এটা কিন্তু আমরা 8 ধারার যে বিশেষ ব্যতিক্রম সেটার দ্বিতীয় উদাহরণে পড়েছি।
142 অনুচ্ছেদে বলা আছে সত্ত্ব দখলের মামলা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার মামলা। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় কি আছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় আছে সত্ত্ব সহ স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা। তাহলে সত্ত্ব সহ স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা করার তামাদির মেয়াদ কত বছর? সত্ত্ব সহ দখল পুনরুদ্ধারের মামলা করার তামাদির মেয়াদ হলো আমাদের হচ্ছে ১২ বছর। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় কি আছে? সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারায় আছে হচ্ছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার। তাহলে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি সত্ত্ব সহ পুনরুদ্ধারের মামলা করার তামাদির মেয়াদ কত বছর? সত্ত্ব সহ পুনরুদ্ধারের মামলা করার তামাদির মেয়াদ হলো ১২ বছর। ১৪৯ অনুচ্ছেদে বলা আছে সরকার কর্তৃক সরকারের পক্ষে মামলার তামাদির মেয়াদ। তাহলে সরকার কর্তৃক সরকারের পক্ষে, তাহলে সরকার যদি কারো বিরুদ্ধে মামলা করে, তাহলে সেই ক্ষেত্রে মামলা করার তামাদির মেয়াদ কত বছর হবে? সরকার যদি মামলা করে কারো বিরুদ্ধে স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের জন্য, তাহলে সেই ক্ষেত্রে মামলা করার তামাদির মেয়াদ হলো ৬০ বছর। আমাদের ১৪২ অনুচ্ছেদে বলা আছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের মামলা করার তামাদির মেয়াদ ১২ বছর। তাহলে সুনির্দিষ্ট প্রতিকারের ৮ ধারার মামলার তামাদি। একেবারে ট্রু সেন্সে আমরা যদি বোঝার চেষ্টা করি, ১৪২ অনুচ্ছেদ হলো তখনই হবে যখন কোনো ব্যক্তি কোনো স্থাবর সম্পত্তি থেকে অন্যায়ভাবে বেদখল হবেন। আর ১৪২ এর পরে কি? ১৪৪ অনুচ্ছেদ। ১৪৪ অনুচ্ছেদ তখনই হবে, ১৪৪ অনুচ্ছেদ কখন হবে? ১৪৪ অনুচ্ছেদ হবে যখন আপনি অন্য কোনোভাবে কোনো স্থাবর সম্পত্তির মালিক। অন্য কোনোভাবে বলতে সেটা আপনি ক্রয় সূত্রে হতে পারেন। আমরা ঢাকায় দেখেছি একজন লোক ফ্ল্যাট কিনেছে, এখন ফ্ল্যাট কিনে গিয়ে দেখে সেখানে অন্য কেউ বসবাস করতেছে। এই নিয়ে হত্যাকাণ্ড হয়েছে, মার্ডার হয়েছে। এখন অন্য কোনোভাবে যদি আপনি সত্ত্বের মালিক হন কিন্তু সেখানে যদি কেউ বসবাস করে, তাহলে সেই ক্ষেত্রে সত্ত্ব দখলের মামলা করা যাবে। সেই মামলার তামাদির মেয়াদ কত বছর? সেই মামলারও সত্ত্ব দখল পুনরুদ্ধারের মামলা করা যাবে। সেই মামলারও তামাদির মেয়াদ হলো ১২ বছর। এখন আসি আমরা হচ্ছে আপিল। আপিল সম্পর্কিত বিধান আছে হচ্ছে ১৫০ থেকে ১৫৭ অনুচ্ছেদ পর্যন্ত। আমরা আপিলটাকে ২ টা ভাগে ভাগ করেছি। আমরা জানি যে আ যদিও ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে তামাদি আইন কি হবে না? ফৌজদারি মূল মোকদ্দমার ক্ষেত্রে এই তামাদি আইন প্রযোজ্য হবে না। কিন্তু দেওয়ানি আ মূল মামলার ক্ষেত্রে কি হবে? এই তামাদি আইন প্রযোজ্য হবে। আরেকটা বিষয় হলো যে আপনাদের ফৌজদারি মূল মামলার ক্ষেত্রে যদিও তামাদি আইন প্রযোজ্য নয়, তবে ফৌজদারি আপিলের ক্ষেত্রে কি হয়? ফৌজদারি আপিলের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হয়। হুম? ফৌজদারি আপিলের ক্ষেত্রে কি হয়? ফৌজদারি আপিলের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য হয়। তাহলে আমরা যে আপিলের যে তামাদির মেয়াদ, এটাকে আমরা ২ টা ভাগে ভাগ করেছি। একটা হলো দেওয়ানি মামলায় আপিল, একটা হলো ফৌজদারি মামলায় আপিল। আপনারা সবাই অবগত আছেন। হ্যাঁ? আমাদের সবার আমাদের আ এই যে এমসিকিউ পরীক্ষা, সেই এমসিকিউ পরীক্ষায় এই আর্টিকেল গুলো থেকে ৫ মার্কের কোয়েশ্চেন হয়। এখন আগে কম হতো, আগে ২ মার্ক বা ৩ মার্ক হতো। কিন্তু রিসেন্টলি আমরা যেটা দেখেছি সেখানে আমরা দেখতেছি যে এখান থেকে কি হয়? আপনার আর্টিকেল গুলো থেকে ৫ মার্কের কোয়েশ্চেন হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় যে আপিলের এই যে কয়টা অনুচ্ছেদ আছে এখান থেকে ২ মার্কের কোয়েশ্চেন হয়। অর্থাৎ ১৫০ থেকে ১৫৭ পর্যন্ত আপনাদের এমসিকিউ পরীক্ষায় ২ মার্ক। ২ মার্কের কোয়েশ্চেন হয়, সর্বনিম্ন ১ মার্ক এখান থেকে প্রশ্ন হবে। তাহলে আমরা পড়বো হচ্ছে প্রথমে দেওয়ানি মামলায় আপিল। আমরা নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে যাব। প্রথমেই যাব হচ্ছে ১৫২ তে। ১৫২ তে কি বলা আছে? নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে জেলা জজে কি করা যাবে? নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে জেলা জজে আপিল করা যাবে। কি মামলায়? দেওয়ানি মামলায়। তাহলে দেওয়ানি মামলায় নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে জেলা জজে আপিলের তামাদির মেয়াদ কতদিন? আপিলের মেয়াদ হলো ৩০ দিন। তাহলে দেওয়ানি, নিম্ন আদালত কি? সহকারী, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ। তাহলে সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা জজ ওনারা যদি কোনো ডিক্রি দেয়, সেই ডিক্রির বিরুদ্ধে আপিল কোথায় হবে? আপিল হবে হচ্ছে আপনার জেলা জজ আদালতে। তামাদির মেয়াদ কতদিন? তামাদির মেয়াদ হলো ৩০ দিন। ১৫৬ তে বলা আছে জেলা জজের রায়ের বিরুদ্ধে কি করা যাবে? জেলা জজের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যাবে। তাহলে জেলা জজের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিলের তামাদির মেয়াদ কতদিন? জেলা জজের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিলের তামাদির মেয়াদ হলো ৯০ দিন।
151 তে বলা আছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কি করা যাবে? হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করা যাবে। তাহলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করার তামাদির মেয়াদ কতদিন? তামাদির মেয়াদ হলো 20 দিন। কোন মামলায়? দেওয়ানি মামলায়। তাহলে 152 তে হলো দেওয়ানি যে নিম্ন আদালত সহকারী, সিনিয়র সহকারী, যুগ্ম তাদের রায়ের বিরুদ্ধে জেলাজজে আপিল করা যাবে তামাদির মেয়াদ 30 দিন। 156 তে বলা আছে জেলাজজ যদি কোনো রায় দেয়, সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যাবে দেওয়ানি মামলায়। সেটার তামাদির মেয়াদ হলো 90 দিন। আর 151 তে বলা আছে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দেওয়ানি মামলায় আপিল বিভাগে আপিল করা যাবে। এই ক্ষেত্রে তামাদির মেয়াদ 20 দিন। 153 তে বলা আছে যে ক্ষেত্রে নিম্ন আদালত হাইকোর্টে আপিলের অনুমতি দেয় না, সেই ক্ষেত্রে হাইকোর্টে আপিল করা যাবে। এর তামাদির মেয়াদ কতদিন? তামাদির মেয়াদ হলো 30 দিন। এখন আসি ফৌজদারি মামলায় আপিল। ফৌজদারি মামলায় আপিলের ক্ষেত্রে প্রথমে আসি 150 অনুচ্ছেদ। তাহলে 150 কি বলা আছে যে মৃত্যুদণ্ড লোয়ার কোর্ট সেশন জাজ আপনাদের স্ব এলাকার যেমন টাঙ্গাইলের যে সেশন জাজ আছে দায়রা জজ আছে উনি যদি কোনো মামলায় কাউকে মৃত্যুদণ্ড দেয় তাহলে সেই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে? সেই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করতে হবে। তামাদির মেয়াদ কতদিন? তামাদির মেয়াদ হলো 7 দিন। 154 তে বলা আছে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে কি করা যাবে? দায়রা আদালতে আপিল করা যাবে। এই নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে? ক্রিমিনাল মামলায় দায়রা আদালতে আপিল করতে হবে। অর্থাৎ ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যাবে। এই ক্ষেত্রে আপনার চিফ জুডিশিয়ালের এগেইনস্টে তারপর হচ্ছে জয়েন্ট সেশন জাজের এগেইনস্টে কোথায় আপিল করতে হবে? আপিল করতে হবে সেশন কোর্টে। তাহলে সেশন কোর্টে মামলা করার তামাদির মেয়াদ কতদিন? তামাদির মেয়াদ হলো সেশন কোর্টে আপিল করার তামাদির মেয়াদ কতদিন? সেশন কোর্টে আপিল করার তামাদির মেয়াদ হলো 30 দিন। 155 তে বলা আছে যে ক্ষেত্রে দায়রা আদালত বা হচ্ছে সেশন কোর্ট কোনো রায় দেয়, সেই সেশন কোর্টের রায়ের বিরুদ্ধে কোথায় আপিল করা যাবে? হাইকোর্টে আপিল করা যাবে। তাহলে সেশন কোর্টের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিলের তামাদির মেয়াদ কতদিন? হাইকোর্টে আপিলের তামাদির মেয়াদ হলো 60 দিন। আবার একটু রিপিট করে দিচ্ছি। ফৌজদারি মামলায় আপিল 150 অনুচ্ছেদ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। প্রত্যেকটা অনুচ্ছেদ ইম্পোর্টেন্ট। ডেথ আপিল কত দিনের মধ্যে করতে হবে? অর্থাৎ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল হাইকোর্টে কত দিনের মধ্যে করতে হবে? 7 দিনের মধ্যে করতে হবে। লয়ার কোর্টের এগেইনস্টে সেশন কোর্টে কতদিনের মধ্যে আপিল করতে হবে? সেশন কোর্টে 30 দিনের মধ্যে আপিল করতে হবে। আর হচ্ছে সেশন কোর্টের এগেইনস্টে হাইকোর্টে কতদিনের মধ্যে আপিল করতে হবে? হাইকোর্টে হলো 60 দিনের মধ্যে আপিল করতে হবে। 157 তে বলা আছে খালাসের বিরুদ্ধে পিপি কর্তৃক আপিল। তাহলে খালাসের বিরুদ্ধে পাবলিক প্রসিকিউটর কি করতে পারবেন? পাবলিক প্রসিকিউটর আপিল করতে পারবেন। সেই আপিলের তামাদির মেয়াদ কতদিন? আপিলের তামাদির মেয়াদ হলো 6 মাস। এটা আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসে যে আ আদালত যদি কোনো আসামিকে খালাস দেয় জিআর মামলার ক্ষেত্রে, সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষ অর্থাৎ পাবলিক প্রসিকিউটর কতদিনের মধ্যে আপিল করতে পারবে? 6 মাস। এখন আসি ৩য় পার্ট দরখাস্ত। ১৬১ তে বলা আছে স্মল কজেস কোর্টের রিভিউ। এসসিসি কোর্ট। স্মল কজেস কোর্টের রিভিউর দরখাস্ত বা ডিক্রি বা আদেশের তারিখ থেকে কত দিনের মধ্যে করতে হবে? স্মল কজেস কোর্টের রিভিউর দরখাস্ত ডিক্রি বা আদেশের তারিখ থেকে 15 দিনের মধ্যে করতে হবে রিভিউ। আচ্ছা আপনারা জানি আপিল রিভিশন কোন আদালতে করা হয়? উচ্চ আদালতে করা হয়। যে আদালত রায় দিয়েছে, যে আদালত ডিক্রি দিয়েছে তার উপরের আদালতে করা হয়। হ্যাঁ? উপরের আদালতে কি করা হয়? আপনার আপিল বা রিভিশন করা হয়। আর আপিল রিভিশন করা হয় উচ্চ আদালতে। আর রিভিউ করা হয় কোন আদালতে? রিভিউ করা হয় যে আদালত রায় দিয়েছে, যে আদালত ডিক্রি দিয়েছে সেই আদালতে রিভিউ করা হয়। তাহলে স্মল কজেস কোর্টের রিভিউ কতদিনের মধ্যে করতে হবে? 15 দিন। ১৬২ আপনাদের খুবই ইম্পোর্টেন্ট হাইকোর্টের রিভিউর দরখাস্ত কত দিনের মধ্যে করতে হবে? রিভিউ। তাহলে যে আদালত রায় দিয়েছে, যে আদালত ডিক্রি দিয়েছে সেই আদালতে রিভিউ করা হয়। হাইকোর্টের রিভিউ দরখাস্ত কতদিনের মধ্যে করতে হবে? হাইকোর্টের রিভিউ দরখাস্ত করতে হবে হচ্ছে ২০ দিনের। আপনি হচ্ছেন মামলা করেছেন অর্থাৎ মামলার বাদী। ১৬৩ এবং ১৬৪ একটা স্লট এবং ১৬৬, ১৮০ একটা স্লট, ১৬৮, ১৬৯ একটা স্লট। তারপরে হচ্ছে ১৭৬ এবং ১৭৭ একটা স্লট। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। এখান থেকেও পরীক্ষায় আসবে। ১৬৩ তে বলা আছে বাদী যদি মামলায় হাজির না হয় বাদীর মামলা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। নয় আদেশের নয় বিধি।
বাদীর মামলা যদি খারিজ হয় সেক্ষেত্রে বাদী কি করতে পারবেন? খারিজ রদের দরখাস্ত করতে পারবেন। এখন এই যে বাদী খারিজ রদের দরখাস্ত করতে পারবেন, সেই দরখাস্তটা কত দিনের মধ্যে করতে হবে? ১৬৩ অনুচ্ছেদে বলা আছে সেই দরখাস্তটা ৩০ দিনের মধ্যে করতে হবে। ১৬৪ তে বলা আছে একতরফা ডিক্রি রদের সানি মামলার জন্য বিবাদী দরখাস্ত। তাহলে একতরফা ডিক্রি রদের দরখাস্ত কত দিনের মধ্যে করতে হবে? একতরফা ডিক্রি রদের দরখাস্ত করতে হবে হচ্ছে ৩০ দিনের মধ্যে। তার মানে আ ১৬৩ অনুচ্ছেদ হলো বাদী মামলা করে বাদী যদি হাজির না হয় বাদীর মামলা খারিজ হয়ে যাবে। এখন বাদীর মামলা খারিজ হয়ে গেলে বাদী কি করতে পারবে? খারিজ রোধের আবেদন করতে পারবে। কত দিনের মধ্যে পারবে? ৩০ দিনের মধ্যে। আর ১৬৪ তে বলা আছে একতরফা ডিক্রি যদি হয়ে যায় বিবাদীর বিরুদ্ধে, এখন বিবাদী যদি অনুপস্থিত থাকে তাহলে বিবাদীর বিরুদ্ধে কি হবে? বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি হবে। তাহলে একতরফা ডিক্রি যদি হয় তাহলে বিবাদী কি করতে পারবে? সে একতরফা ডিক্রি রদের দরখাস্ত করতে পারবে। সে একতরফা ডিক্রি রদের দরখাস্ত কত দিনের মধ্যে করতে হবে? একতরফা ডিক্রি রদের দরখাস্ত করতে হবে হচ্ছে ৩০ দিনের মধ্যে। তাহলে বাদীর ক্ষেত্রেও ৩০ দিন, বিবাদীর ক্ষেত্রেও ৩০ দিন। এগুলোকে কি মামলা বলা হয়? এগুলোকে বলা হয় বাদীর ক্ষেত্রে বাদীর সানির মামলা, বিবাদীর ক্ষেত্রে বিবাদীর সানি মামলা। ১৬৬ এবং ১৮০ নিলাম রদের দরখাস্ত। যার সম্পত্তি নিলামে বিক্রি হয়েছে, হ্যাঁ? তাকে কি করতে হবে? সে যদি ইচ্ছা করে সে নিলাম রদের দরখাস্ত দিতে পারবে। সে নিলাম রদের দরখাস্ত কত দিনের মধ্যে দিতে হবে? সে নিলাম রদের দরখাস্ত দিতে হবে হচ্ছে ৩০ দিনের মধ্যে। ১৮০ তে বলা আছে যে ব্যক্তি নিলামে সম্পত্তি ক্রয় করেছে, আমরা তামাদিনে ১৬ ধারায় পড়েছি। যে নিলাম গ্রহীতা কি করতে হবে? ওই সম্পত্তির দখল নেয়ার জন্য ওনাকে কি করতে হবে? সম্পদের দখল নেয়ার জন্য ডিক্রি জারির মামলা করতে হবে। তাহলে নিলাম গ্রহীতা কর্তৃক সম্পত্তির দখলের জন্য এই যে ডিক্রি জারির মামলা করতে হবে। সেই ডিক্রি জারির মামলা করার তামাদির মেয়াদ কত বছর? ১৮০ অনুচ্ছেদে বলা আছে যে ব্যক্তি নিলামে সম্পত্তি ক্রয় করলো তাকে উক্ত সম্পত্তির দখল নেয়ার জন্য ডিক্রি জারির মামলা করতে হবে, যে ডিক্রি জারির মামলার তামাদির মেয়াদ ৩ বছর। ১৬৮ তে বলা আছে খারিজকৃত আপিল পুনরায় চালুর দরখাস্ত। খারিজকৃত আপিল পুনরায় চালু করার দরখাস্ত কত দিনের মধ্যে করতে হবে? পুনরায় চালু করার দরখাস্ত হচ্ছে ৩০ দিনের মধ্যে করতে হবে। খারিজকৃত আপিল পুনরায় চালুর দরখাস্ত কত দিনের মধ্যে করতে হবে? পুনরায় চালুর দরখাস্ত ৩০ দিনের মধ্যে করতে হবে। ১৬৯ এ বলা আছে যে আপিল একতরফা শুনানি হয়েছে। তা পুনরায় শুনানির দরখাস্ত কত দিনের মধ্যে করতে হবে? তাহলে যে আপিল একতরফা শুনানি হয়েছে তা পুনরায় শুনানির দরখাস্ত করতে হবে হচ্ছে ৩০ দিনের মধ্যে। তাহলে ১৬৮ এবং ১৬৯ আমরা ১৬৩ এবং ১৬৪ পড়েছি হচ্ছে মামলার ক্ষেত্রে। আর ১৬৮, ১৬৯ হলো কিসের ক্ষেত্রে? ১৬৮ এবং ১৬৯ হলো আপিলের ক্ষেত্রে। আমরা বলেছি এটা আরেকটা স্লট। তাহলে আমরা আবার যদি একটু রিপিট করি, আ এই যে ১৬৩ এবং ১৬৪ এটা কিসের ক্ষেত্রে? এটা হলো মামলার ক্ষেত্রে। আর ১৬৮ এবং ১৬৯ এটা কিসের ক্ষেত্রে? এটা হলো আপনার আপিলের ক্ষেত্রে। তাহলে আপিলকারী যদি অনুপস্থিত থাকে, আপিল খারিজ হবে। যার বিরুদ্ধে আপিল করা হয়েছে সে যদি অনুপস্থিত থাকে, আপিল একতরফা সূত্রে নিষ্পত্তি হবে। তাহলে ১৬৮ তে বলা আছে আপিল যদি খারিজ হয়ে যায় সেক্ষেত্রে আপিল কি করা যাবে? হ্যাঁ, পুনরায় চালু করার দরখাস্ত করা যাবে। সেই দরখাস্তের তামাদির মেয়াদ কতদিন? তামাদির মেয়াদ হলো ৩০ দিন। আর বিবাদী যদি অর্থাৎ রেসপন্ডেন্ট যার বিরুদ্ধে আপিল হয়েছে সে যদি অনুপস্থিত থাকে তাহলে সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে আপিলটা কি হবে? একতরফা নিষ্পত্তি হবে। একতরফা নিষ্পত্তি যদি হয়ে যায় সেক্ষেত্রে একতরফা নিষ্পত্তিকৃত আপিল পুনরায় শুনানির দরখাস্ত করা যাবে। এই ক্ষেত্রে তামাদির মেয়াদ কতদিন? তামাদির মেয়াদ হলো ৩০ দিন। ১৭৬ এবং ১৭৭ ১৭৬ এ বলা আছে মৃত বাদী বা আপিলকারীর প্রতিনিধিকে পক্ষভুক্তকরণ। বাদী যদি মারা যায় সেই ক্ষেত্রে কি করা যাবে? মামলা শেষ হয়ে গেল? মামলা কিন্তু শেষ হয়নি। বাদীর বৈধ প্রতিনিধিকে কি করা যাবে? বাদী মারা গেলে বাদীর বৈধ প্রতিনিধিকে পক্ষভুক্ত করা যাবে। বিবাদী যদি মারা যায়, বিবাদীর বৈধ প্রতিনিধিকে কি করা যাবে? পক্ষভুক্ত করা যাবে। তাহলে বাদী যদি মারা যায়, বাদীর বৈধ প্রতিনিধিকে কত দিনের মধ্যে পক্ষভুক্ত করতে হবে? ৯০ দিন। ১৭৭ এ বলা আছে বিবাদী যদি মারা যায়, বিবাদীর বৈধ প্রতিনিধি কি হতে পারবে? পক্ষভুক্ত হতে পারবে। সেই পক্ষভুক্ত হওয়ার তামাদির মেয়াদ কতদিন? তামাদির মেয়াদ হলো আপনার ৯০ দিন। ১৮১ আমরা ১২০ এর সাথে মিলিয়ে পড়েছি। ১২০ অনুচ্ছেদে আমরা পড়েছি, যেই সকল মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ সম্পর্কে অত্র তামাদি আইনে কোন বিধান নাই, সেই সকল মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ কত বছর? সেই সকল মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ হলো ৬ বছর। আর ১৮১ অনুচ্ছেদে বলা আছে, যেই সকল দরখাস্ত দায়েরের তামাদির মেয়াদ সম্পর্কে অত্র তামাদি আইনে কোন বিধান নাই, সেই সকল দরখাস্তের তামাদির মেয়াদ হলো আপনার ৩ বছর।
182 তে বলা আছে দেওয়ানি আদালতের ডিক্রি জারি আদেশ কার্যকর করা সম্পর্কে 183 অনুচ্ছেদ অথবা দেওয়ানি কার্যবিধির 48 ধারায় কোনো বিধান নেই। তাহলে আপনার দেওয়ানি আদালতের ডিক্রি জারি বা আদেশ করার কার্যকর করার ক্ষেত্রে যদি 183 অনুচ্ছেদ বা দেওয়ানি কার্যবিধির 48 ধারার বিধান নেই, সেই ক্ষেত্রে ডিক্রি জারি মামলা কত বছরের মধ্যে করতে হবে? 3 বছরের মধ্যে করতে হবে। আমি যদি একেবারেই ট্রু সেন্সে বুঝি, ডিক্রি জারির প্রথম দরখাস্ত এমসিকিউ পরীক্ষায় আসবে 182 অনুচ্ছেদ। ডিক্রি জারির প্রথম দরখাস্ত কত বছরের মধ্যে করতে হবে? তাহলে উত্তর কি হবে? ডিগ্রি জারির প্রথম দরখাস্ত ৩ বছরের মধ্যে করতে হবে। আর যদি ২ বছরের মধ্যে করা হয়, সেই ক্ষেত্রে কি লাগবে না? সেক্ষেত্রে অপর পক্ষকে নোটিশ দেয়া লাগবে না। এটাই বলা আছে এখানে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের এই আর্টিকেল গুলো আশা করি যেগুলো বলেছি, এগুলো যদি আপনারা স্লট করে ভালো করে পড়ে ফেলেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের আর্টিকেল থেকে যেই কোয়েশ্চেন গুলো হয়, আশা রাখতেছি সবগুলো কোয়েশ্চেনই ইনশাআল্লাহ কমন পড়বে। থ্যাংক ইউ।